বেরিয়েছি। আমরা যাব একটু, কোথায় যাব সেটা ব্লগের সাথে সাথেই তোমরা দেখতে পাবে। তো ভোগ প্রসাদ খেতে চলেছি। জানুয়ারি মাসের কোনো এক রবিবারের গল্প আজ তোমাদের সাথে শেয়ার করছি। ভেবেছিলাম বেরোবো ওই দুপুর 1টা নাগাদ, কিন্তু বেরোতে বেরোতে হয়ে গেল প্রায় দুপুর 2টো। যেহেতু আজকে রবিবার, আর রবিবার তো কখনোই ছুটির দিন নয়, যারা বাড়ির বাইরে থাকে তাদের জন্য রবিবারটা হচ্ছে একদম মস্ত কাজের দিন। তার জন্য কাপড় কেচে তারপরে স্নান টান করে ঘর গুছিয়ে বেরোতে বেরোতে হয়ে গেল প্রায় দুপুর 2টো। আর আমি যেহেতু কলেজ স্ট্রিটেই থাকি উত্তর কলকাতায়, তাই ওখান থেকে সোজা চলে গেলাম এখন শিয়ালদা। আজকে এসেছি নিউ অভিরুচি স্পাইস হোটেলে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইস্কনের আদলে তৈরি, সমস্ত ভোগ প্রসাদ পাওয়া যায় এরকম একটা রেস্টুরেন্ট বলতে পারো। এটার সন্ধান বেশ কয়েকদিন আগেই আমরা হাঁটতে হাঁটতে শিয়ালদা স্টেশনের নিচে পাশ দিয়ে যে ফ্লাইওভারটা পেরিয়ে যাচ্ছে সেখানে পেয়েছিলাম। যদিও খেতে যাওয়ার ইচ্ছা ছিল অনেক দিন ধরেই, আজকে রবিবারের ছুটির দিন দেখে সোজা চলে এসলাম এখানে অভিরুচিতে। এখানে 4 ধরনের ভোগ প্রসাদ পাওয়া যায়, গোপাল ভোগ, জগন্নাথ ভোগ, কৃষ্ণ ভোগ এবং তার সাথে হচ্ছে রাজভোগ। আমরা রাজভোগ খাবো বলে এসেছিলাম, কিন্তু এসে দেখি যে যিনি কুক আছেন উনি তখন স্নান করতে গেছেন এবং এখন আমাদের রাজভোগ পাওয়া সম্ভব নয়, এবং তার জন্য আমরা কৃষ্ণভোগ অর্ডার করি। এবং ভীষণ ভীষণ অপূর্ব স্বাদ এই কৃষ্ণভোগের। ওরা অ্যাকচুয়ালি ইস্কনের আদলে তৈরি করেছে এবং সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া ওখানে পাওয়া যায়। আর খাবারের যেভাবে পরিবেশন করে ওটাও ভীষণ পরিষ্কার, এবং যেখানে ওরা মানে রান্না করছে সেই জায়গাটাও কিন্তু ভীষণ পরিষ্কার। আর সত্যি কথা বলতে হাইজিন ইস্যু এখানে একদমই হবে না। আমরা মন ভরে এবং পেট ভরে দুজন মিলে লাঞ্চ করেছি। তবে হ্যাঁ, এখানে যদি ভাত এক্সট্রা চাওয়া হয় তাহলে কিন্তু এক্সট্রা চার্জ লাগে, এবং তার সাথে হচ্ছে আমরা অর্ডার করেছিলাম মিষ্টি দই, যেখানে আমাদের প্রোভাইড করা হয়েছিল নবদ্বীপের লাল দই। যদি কেউ শিয়ালদা চত্বরের ধারে কাছে থেকে থাকো তাহলে এখানে এসে খেয়ে যেতে পারো, এবং সম্পূর্ণ নিরামিষ রেস্টুরেন্ট আমরা খুবই কম খুঁজে পাই। তো আজকে এই নিউ অভিরুচিটা খুঁজে পেয়ে আমাদের বেশ ভালো লাগলো। আশা করছি নেক্সট টাইম আবারও যাব। তারপর ওখান থেকে সোজা চলে এসেছিলাম শিয়ালদা স্টেশনে। এটা হচ্ছে শান্তিনিকেতন লজের ঠিক বাইরেটা। এখান থেকে সমস্ত ধরনের বাসগুলো পাওয়া যায়। আর বাসে করে কোথায় যাচ্ছি এখন সোজা বাগবাজারে মায়ের বাড়ি। আসলে অনেক দিন ধরেই ইচ্ছা হচ্ছিল মায়ের বাড়ি ঘুরতে যাওয়ার, কিন্তু সময় হয়ে উঠছিল না দুজনের একসাথে। আর আজকে যেহেতু রোববারের ছুটির দিন আর শীতকালের গল্প বলছি তোমাদের সাথে, তাই শীতকালের ছুটি মানে একটু ঘুরু ঘুরু বাতিক লেগে থাকে। তার জন্য চলো সোজা ঘুরে আসি বাগবাজারে মায়ের বাড়িতে। মায়ের বাড়ির ইতিহাসের কথা যদি বলি তাহলে 1886 খ্রিস্টাব্দে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ইহলোক ত্যাগ করলে তার শিষ্যরা অনুভব করে যে মায়ের একটি বাড়ির দরকার। তখন এই বাগবাজারে মায়ের উপলক্ষে একটি বাড়ি তৈরি হয়, এবং বাড়িটি প্রস্তুত করা হয়ে থাকে 1908 সালে। আর 1909 সালের 23শে মে এখানে শ্রী শ্রী মা এসে অবস্থান করেন। এখান থেকেই শুরু হয় বাসভূমির এই যাত্রা, এবং এটি শুধুমাত্র রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্যদের কাছে বা মঠের শিষ্যদের কাছে একটি ভীষণ প্রিয় জায়গা তা নয়, যে কোনো ধর্মের মানুষই কিন্তু এখানে যাতায়াত করতে পারে। এবং এটা সত্যি কথা বলতে গেলে এখানে গেলে মন ভীষণভাবে শান্ত স্নিগ্ধ হয়ে যায়। আর ব্যক্তিগতভাবে আমি ঠাকুর এবং মায়ের ভক্ত বলে আমার তো ভীষণই ভালো লেগেছে। মনটা শান্ত এবং স্নিগ্ধ হয়ে যাবে তোমাদের যে কোনো কারোর গেলেই। আর এই মায়ের বাড়ির ঐতিহাসিক গুরুত্ব আরও একরকমভাবে আছে, সেটি হলো যে শ্রী রামকৃষ্ণদেবের মৃত্যুর পর তাঁর ভাবধারাকে সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়ার একটি চেতনা স্বামী বিবেকানন্দের মধ্যে আসেন, এবং সেই কারণে তিনি মনে করেন যে এটি তখনই সম্ভব যদি কোনো পত্রপত্রিকার দ্বারা তার বাণীকে ছড়িয়ে দেওয়া যায় সমগ্র বিশ্বের মধ্যে। এবং তার কথা মতোই স্বামী ব্রহ্মানন্দ ও রামকৃষ্ণানন্দের আনুগত্যে প্রতিষ্ঠিত হয় একটি পত্রিকা, যেটি দ্বিভাষিক পত্রিকা, যার নাম হচ্ছে উদ্বোধন। এবং সেই উদ্বোধনেরই কার্যালয় হচ্ছে এর গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত। আর এই বাড়িটির দোতলায় মা থাকতেন, এবং সেই জায়গাতেই তার ব্যবহৃত জিনিসপত্র এবং তার খাট এবং চেয়ার সমস্ত কিছু রাখা রয়েছে, এবং সেখানেই মা পূজিত হন শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে। নিচের তলায় ঢুকেই প্রথমেই জুতো রাখার ব্যবস্থা আছে সুন্দরভাবে, হাত ধোয়ার এবং ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। তারপর উপরে গিয়ে অনেকক্ষণ সময় কাটিয়ে নিচে ফিরে এসেই আমরা পেয়ে গিয়েছিলাম ভোগ প্রসাদ, কারণ কথিত আছে মা কখনোই কাউকে খালি পেটে ফেরাতেন না, এবং তার কথা মতোই এখনও পর্যন্ত কিন্তু সেই ভোগ প্রসাদ পাওয়া যায়। শালপাতার বাটি করে এখানে পরিবেশন করা হবে, আপনি যে কোনো সময়ই যান না কেন।
ওখানে অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা সোজা চলে গেছিলাম মায়ের ঘাটে। মায়ের ঘাট হচ্ছে এই বাড়ি থেকেই কিছুটা দূর হাঁটলেই সোজা বেরিয়ে বাঁ দিক ধরে হেঁটে ডান দিকের যে রাস্তাটি চলে যাচ্ছে সেই রাস্তা ধরে হাঁটলে আপনারা এই মায়ের ঘাটে পৌঁছে যাবেন। এখানে মা সারদা দেবী স্নান করতে যেতেন বলেই এই ঘাটটির নাম হয়েছে মায়ের ঘাট। এই বাড়িটি এখন কলকাতা পৌরসভা থেকে কলকাতার হেরিটেজ বলে ঘোষণা করা হয়েছে এবং এখানে বহু পুণ্যার্থীরা আসেন এবং তার সাথে সাথে ট্যুরিস্টদের সমাগমও কিন্তু দেখতে পাওয়া যায়। আর ঘাটটিকেও ভীষণ সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হয়েছে এবং ঘাটটি পেরোতে গেলেই প্রথমেই পড়বে আমাদের এখানে চক্ররেলের এই রেল লাইন। সেই চক্ররেলের রেল লাইনকে পার করে সোজা চলে গেলাম গঙ্গার ঘাটে। আর গঙ্গার ঘাটে বিকেলের হাওয়া খেতে খেতে সৌন্দর্যকে উপভোগ করার যেন একটা ভীষণ ভীষণ ভালো জায়গা। তার জন্য ওখানে গিয়ে আমরা সূর্যাস্ত দেখলাম, আমি এবং বোন অনেকটা টাইম স্পেন্ড করেছি ওখানে। অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, ভিডিও তুলেছি, তার সাথে সাথে গঙ্গা জলকে গায়ে হাতে পায়ে ছিটিয়েওছি এই শীতের বিকেলে। তারপর সোজা বাগবাজারের রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাগবাজারে। হঠাৎ করেই হাঁটতে হাঁটতে দেখলাম যে এখানে একটি ফুড মেলা হচ্ছে, অর্থাৎ খাদ্য মেলা হচ্ছে। তো খাদ্য মেলাতে ঢুকে পড়লাম, যদিও খাবার একদমই পেট ছিল না। মায়ের বাড়িতে সেই ভোগ প্রসাদ খেয়ে পেট এতটাই ভরে গিয়েছিল যে খাদ্য মেলাতে ঢুকেও আমরা কিচ্ছু খাইনি। কিন্তু হ্যাঁ, খাদ্য মেলাটা মন ভরে দেখেছি এবং প্রত্যেকটি স্টলেই গেছি। তারপর ওখান থেকে সোজা চলে এসেছিলাম গিরিশ ভবনে। যদি কেউ বাগবাজার চত্বরে যাও, একেবারে সব কিছু জিনিস পরপর পায়ে হেঁটেই ঘুরে দেখতে পারো। নাট্যকার গিরিশ ঘোষের বাড়ি এটি। গিরিশ ঘোষের নাম এই নাট্যজগতে চেনে না এমন কেউই নেই। সংরক্ষণ করলে হয়তো বাড়িটি আরও ভালো থাকবে। এবং বাড়িটির সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে বাড়িটি কিন্তু একদম মাঝ রাস্তায় অবস্থিত। আর বাগবাজারে গেলে এই বাড়িটি দেখে আসতে একদম ভুলো না। যদিও ভেতরে প্রবেশের কোনো অধিকার পাবে না, কিন্তু বাইরে গিরিশ ঘোষের একটি বড় মূর্তি আছে আর ভেতর দিকে গেলেই তার অন্দরমহল। তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতেই আমরা সোজা চলে এসেছিলাম বলরাম মন্দির। ভিডিওতে এখন যে বাড়িটি দেখছো সেটি হচ্ছে বলরাম মন্দিরের। এটিও বাগবাজারের একদম রোডের ওপরেই অবস্থিত। বলরাম বসুর বাড়ি এটি এবং মনে করা হয় যে তিনি একজন বিখ্যাত লোক ছিলেন তখনকার সময়ের এবং তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের একজন খুব ঘনিষ্ঠ শিষ্য ছিলেন। রামকৃষ্ণদেব এই বাড়িতে বহুবার এসেছেন, কীর্তন শুনেছেন এবং এই বাড়িতে তিনি অনেকটা সময় কাটিয়ে গেছেন এবং শ্রী শ্রী মাও এই বাড়িতে এসেছেন। এই বাড়িরও একটি ভীষণ বড় ইতিহাস আছে। যদি কেউ কথামৃত পড়ে থাকেন এবং যদি কেউ বাড়িটি সম্বন্ধে জেনে থাকেন, আশা করি তারা রিলেট করতে পারছেন। এবং এই বাড়িটি একটি মহাপুণ্য স্থান হিসেবে ধরা হয়ে থাকে। এই বাড়িটিরও ওপর মহলে হচ্ছে শ্রী রামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা এবং তার সঙ্গে স্বামী বিবেকানন্দের আরাধনা করা হয়ে থাকে। যখন গেছিলাম সেই সময় ভোগ নিবেদন করা হচ্ছে, অর্থাৎ সন্ধেবেলার, এবং তার সঙ্গে সুন্দর কীর্তন চলছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে, বোনেরও ভীষণ ভালো লেগেছে। অনেকটা সময় ওখানে কাটালাম এবং ওখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে ওখানে জগন্নাথ দেবের, বলরাম এবং সুভদ্রার একটি মন্দির আছে এবং ওপরেই ওপর তলাতেই। এবং যদিও এখানে ভিডিও করা নিষিদ্ধ ছিল, তা সত্ত্বেও একজনের পরামর্শ নিয়েই আমরা এটি করেছি। তারপর ওপরে উঠে গিয়ে ওখানে আরাধনা কক্ষে অনেকক্ষণ সময় কাটালাম বসে এবং মনটা সত্যি কথা বলতে গেলে যেন মনে হচ্ছিল জুড়িয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। এত এই অশান্তি, এত কিছু দুঃখ, সব কিছু যেন মুহূর্তের মতো ভ্যানিশ হয়ে যায়। মন্দিরটির থেকে একটু এগিয়ে গিয়েই সামনের কক্ষেই পড়বে একটি গ্যালারি, যেখানে বিভিন্ন সময়ের বিভিন্ন রকমের ফটো এখানে পরপর রাখা হয়েছে। আর এই হচ্ছে সেই রথ, যেই রথটি শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং হাতে করে টেনেছিলেন এই বাড়িরই দালানে। তো সেই রথটিকেও এখানে খুব সুন্দর করে রাখা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে। আর এই হচ্ছে সেই কক্ষ যেখানে শ্রীরামকৃষ্ণদেবের আত্মারামের কৌটো আছে। স্বামী বিবেকানন্দ নাম দিয়েছিলেন আত্মারামের কৌটো। ধরা হয় যে অস্থিটি এখানে হয়তো রাখা আছে। তারপর নিচে চলে এসেছিলাম। নিচে এখান থেকে একটি শ্রী শ্রী মায়ের এবং ঠাকুরের ফটো নিয়েছিলাম আমার কলকাতার বাড়িতে রাখার জন্য। সন্ধ্যের দিকে যদি কেউ যাও তাহলে সন্ধ্যারতি দেখে আসতে পারবে। আর ভার্চুয়ালি তোমাদেরকে আমি এই বলরাম মন্দির, মায়ের বাড়ি, সমস্ত কিছু ঘুরিয়ে দেখালাম। আশা করি অনেকটাই পেরেছি। যদি কারোর ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা নিশ্চয়ই লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো এবং এইরকম ভিডিও যদি আরও দেখতে চাও সেটাও আমার সাথে শেয়ার করো। তার বাগবাজার থেকে কলেজ স্ট্রিট খুবই কম রাস্তা, তাই হেঁটে হেঁটে ফিরলাম আর হেদুয়ার কাছে পানের দোকান থেকে একটা পান খেয়ে নিলাম। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, সাথে থেকো।